আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 24 ব্যাচ। কী খবর তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রতিটি ক্লাসের মতো আজকেও নতুন আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমরা এমসিকিউ সলভ করব। হ্যাঁ, আজকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব পূর্বের ক্লাসগুলোর মতো। সো একটু দ্রুত তোমরা জানিয়ে দাও যে সব কিছু ঠিক আছে কিনা, আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, অ্যান্ড ওভারঅল সব কিছু ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও, দেন আমরা ক্লাসটা শুরু করব। সো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোর মাধ্যমে আমাদের প্রথম পত্রের যতগুলো অধ্যায় আছে সবগুলা শেষ করে ফেলেছি এবং আশা করতে পারি আমরা যে যারা সবগুলা ক্লাস করেছো তাদের প্রথম পত্রের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত হয়েছে। এখন আমরা সেকেন্ড পেপার সিভিক সেকেন্ড পেপারের ক্লাস শুরু করেছি। আজকে পৌরনীতি সেকেন্ড পেপারের ফার্স্ট ক্লাসটি আমরা করতে যাচ্ছি। সেকেন্ড পেপারের আজকে প্রথম ক্লাসটি হবে। তোমরা একটু জানিয়ে দাও দ্রুত সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। অ্যান্ড যেহেতু ক্লাসটা সবার জন্য ফ্রি, তাই তোমার ফ্রেন্ডদেরকেও মেনশন করে জানিয়ে দাও। আর আমি যে তোমাদের শুধুমাত্র সিভিক্সের ক্লাস নিব এমন না, তোমাদের কিন্তু সিভিক্সের ফাইনাল সাজেশনটাও দিব, কিছু এমসিকিউ দিব যেগুলো থেকে আসলে মোটামুটি কমন পাবা। ফাইনাল সাজেশনের পাশাপাশি কিন্তু তোমাদেরকে শেষ মুহূর্তের যে ম্যারাথন ক্লাস সেটাও নিব। সো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আমরা আর 3 মিনিট অপেক্ষা করব, 3 মিনিট পরে আমরা ক্লাস শুরু করে দিব। যেহেতু আমার এগেইনস্টে তোমাদের সবার কমপ্লেইন থাকে যে ক্লাস চলাকালীন সময়ে আমি খুব বেশি তোমাদের কমেন্ট পড়ি না, আমি তোমাদের সাথে খুব বেশি কথা বলি না, তাই তোমাদের যত প্রশ্ন আছে যা বলার আছে এই 3 মিনিট বলতে পারো। আমরা যখন ক্লাস শুরু করব তখন আর আমরা বাহিরের কোনো বিষয় নিয়ে কথা বলবো না। তোমাদের পৌরনীতি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বা কোনো কনফিউশন থাকলে আমার সাথে শেয়ার করতে পারো যে ভাইয়া পৌরনীতির এই পার্টটা বুঝতেছি না, অনেক কঠিন লাগতেছে, বা প্রিভিয়াস এক্সামগুলোতে পৌরনীতিতে পার্টিকুলার এই জায়গাতে মার্কস উঠে নাই, কিভাবে কি করব এই জিনিসটা যদি একটু বলতেন। এই টাইপের যদি কোনো কনসার্ন থাকে তাহলেও আমাকে বলতে পারো তোমরা। অর্থনীতি ক্লাস কবে স্যার? অর্থনীতি ক্লাসের অ্যানাউন্সমেন্ট তুমি পেজে পেয়ে যাবা। আমাদের প্রতিটা ক্লাসের অ্যানাউন্সমেন্ট কিন্তু পেজ থেকে দেওয়া হয়, দেন কিন্তু তোমার যে ক্লাস নেওয়া হয়। সো পেজে কিন্তু পেয়ে যাবা ক্লাসের যে অ্যানাউন্সমেন্টটা আছে, ক্লাস অ্যানাউন্সমেন্টটা। ম্যারাথন ক্লাস কবে? ম্যারাথন ক্লাস তোমাদের এইচএসসি পরীক্ষার পূর্বে হবে, পরীক্ষার আগে হবে। সো সমস্যা নাই। পার্টিকুলার যে টপিক তাইজুল ইসলাম, সবগুলা বেসিক আমরা আলোচনা করছি। আমাদের বেসিকে প্রবলেম থাকলে আমরা এমসিকিউ সলভ করার পরে আবার আলোচনা করব। তারপরেও যেহেতু প্রশ্ন করেছো তাহলে তোমাকে বলে দিই, গণতন্ত্র মানে কি? তুমি খুবই সিম্পলভাবে একদম সহজভাবে চিন্তা করো। ধরো তোমরা 10 জন বন্ধু আছো, 10 জন বন্ধুর মধ্যে 6 জন বলল যে আমরা কক্সবাজার ঘুরতে যাব। এখন বাকি 4 জন বলল যে না, আমরা কক্সবাজার যাব না। কিন্তু তোমাদের 6 জন বন্ধু যেহেতু বলেছ যে কক্সবাজার ঘুরতে যাবা, তার মানে সবাইকে কক্সবাজার যাইতে হবে। এই জিনিসটাই গণতন্ত্র। মোরাল অফ দ্য স্টোরি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভয়েস যেখানে কাজ করে, ওই জিনিসটাই গণতন্ত্র। মানে যে এখানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল তুমি তোমার ওপিনিয়ন দিবা, দেন মেজরিটি যে দিকটাতে যাবে ওই জিনিসটাই এস্টাবলিশ হবে। এটা যদি তুমি বিগার স্কেলে চিন্তা করো, এটা যদি তুমি একদম একটা সরকার নির্বাচনের ক্ষেত্রে চিন্তা করো, তখন দেখবা যে মেজরিটি যাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই কিন্তু নির্বাচিত হয়। তাহলে সহজ ভাষায় আমরা বলতে পারি গণতন্ত্র সাধারণ মানুষের কথা, আমজনতার কথা এবং সংখ্যাগরিষ্ঠের কথা গণতন্ত্র। তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে মতবাদ, এই জিনিসটা গণতন্ত্র। একজন বলেছে, আমি রাজবাড়ী জেলা থেকে বলতেছি। হ্যাঁ, আমরা জানি দেশের প্রায় সব জায়গা থেকে আমাদের স্টুডেন্টরা আমাদের সাথে কানেক্টেড থাকে। আমাদের সবচেয়ে ভালো লাগার জায়গা দেশের যে প্রান্তিক পর্যায়ে স্টুডেন্টরা আছে তারা আরও বেশি কানেক্টেড থাকে আমাদের সাথে, এবং তারা যে উপকৃত আমাদের সাথে থেকে, এটা আমাদের ভালো লাগার জায়গা। সো ইন্ডিভিজুয়াল কমেন্ট করতে হবে না যে কে কোথা থেকে ক্লাস করতেছো, আমরা জানি সারা বাংলাদেশের সব জায়গা থেকেই তোমরা ক্লাস করতেছো। ওকে, এখন তাহলে বুঝতে পারছো ভাইয়া যে বলেছিল গণতন্ত্র জিনিসটা কি। একদম সিম্পল একটা বিষয়। সো গণতন্ত্র নিয়ে বিস্তারিত ক্লাসে বলেছি, যেমন গণতন্ত্রের ইতিবাচক দিক নিয়ে আমরা আলোচনা করেছি, গণতন্ত্রের নেতিবাচক দিক নিয়ে আলোচনা করেছি। নেতিবাচক দিকের কথা যদি বলি, এটা একটা দীর্ঘস্থায়ী প্রসেস, হুট করে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবা না। আবার অনেক সময় দেখা যায় যে দূরদর্শিতার অভাব থাকে, এর ফলে নাগরিকরা যে সিদ্ধান্ত দেয় বা তারা যেটা
নির্বাচন করে সেটা আসলে ঠিক নাও হইতে পারে। এই ধরনের অনেক নেতিবাচক দিক রয়েছে। আবার ইতিবাচক দিক হচ্ছে তুমি সরাসরি তোমার মতটাকে প্রকাশ করতে পারতেছ, জবাবদিহিতার জায়গা থাকতেছে সরকারের বা হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে। এই ধরনের অনেক ইতিবাচক নেতিবাচক দিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নিবা তোমরা। সো ওকে ফাইন, তাহলে চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেই। অ্যান্ড আমাদের উদ্দেশ্য বা আমাদের হচ্ছে লক্ষ্য হচ্ছে তোমরা যাতে সিভিক্সের এমসিকিউ এর সর্বোচ্চ মার্কস নিশ্চিত করতে পারো, এর জন্যই হচ্ছে আমাদের ক্লাসটা নেওয়া। সো লাস্ট ক্লাসে তোমরা হচ্ছে একজন মনে হয় পাইছিলা 20টার মধ্যে 20টা সলভ করতে। আজকে দেখি আমাদের হচ্ছে কে হচ্ছে 20টার মধ্যে 20টা সলভ করতে পারে। সো আজকের সেগমেন্টটাও থাকতেছে হচ্ছে লেটস প্লে টি20। চলো আমরা তাহলে হচ্ছে টি20 খেলা শুরু করে দেই। সো আমরা আজকে পড়বো হচ্ছে প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের যে বিকাশ আছে এইটা। সো পরিণতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। চলো তাহলে আমরা আমাদের যে টি20 ম্যাচ আছে আমরা টি20 খেলাটা শুরু করে দিই। প্রথম কোশ্চেন তোমাদের জন্য, একটু দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? তাহলে একটু এটা উত্তর করবা যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল। অপশন এ 1500 সালে, অপশন বি 1600 সালে, 1700 সালে, অপশন সি, অপশন ডি 1750 সালে। এখন তোমার পুরোটা লিখতে হবে না, জাস্ট তুমি জানিয়ে দাও এ বি সি ডি কোনটা কারেক্ট আনসার হবে। ওকে, সবাই আমাদের সাথে যারা ক্লাস করতেছো সবাই হচ্ছে কমেন্ট করবা। তুমি যদি হচ্ছে কমেন্ট করো তাহলে আমার সাথে হচ্ছে কানেক্টেড থাকতে পারবা, এবং আননেসেসারি কমেন্ট করার দরকার নাই। ক্লাসে কমেন্ট করলে তুমি হচ্ছে ক্লাসের সাথে এঙ্গেজ থাকতে পারবা। ওকে, আমি দেখতে পাচ্ছি যে অনেকে বলতেছে, কেউ বলতেছে, ম্যাক্সিমামই বলতেছে বি নাম্বার। দ্যাটস মিন বেশিরভাগের মতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1600 সালে, কিন্তু আমি একজনকে বলতে দেখতেছি 1700 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে গণতন্ত্র। তুমি চাইলে ভুল সিদ্ধান্তটাও দিতে পারবা বা ভুল জিনিসটা প্রকাশ করতে পারবা। এখন আমরা যদি দেখি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু, বলে দিব কারেক্ট আনসার। ওকে, হ্যাঁ মোটামুটি তোমরা সবাই কারেক্ট আনসার দিয়েছিল। 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তাহলে তোমাকে যদি বলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে, তখন তুমি কি উত্তর করবা? 1600 সালে। কিন্তু তোমার যদি প্রশ্ন করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কুঠি স্থাপন করে কবে, তোমাকে যদি বলে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কুঠি স্থাপন করে কবে, তখন কিন্তু 1600 সালে হবে না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে বাণিজ্য কুঠি স্থাপন করে 1608 সালে। বাণিজ্য কুঠি স্থাপন করে 1608 সালে। কোথায় 1608 সালে বাণিজ্য কুঠি স্থাপন করে? সুরাটে। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কুঠি স্থাপন করে সুরাটে 1608 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1600 সালে, কিন্তু এরা বাণিজ্য কুঠিটা স্থাপন করতে আরও 8 বছর সময় নিয়ে নেয়। তাহলে 1608 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কুঠি স্থাপন করে। কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে? সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। তোমাদের জন্য কারেক্ট আনসার দিয়ে দিয়েছি সেকেন্ড যে স্লাইডটা আছে, সেকেন্ড স্লাইডে, সো দ্যাট তোমরা যখন রিভাইজ দিবা তখন এটা হচ্ছে রিভাইজ দিতে পারো। ওকে, এরপর আমাদের সেকেন্ড কোশ্চেন, পলাশীর যুদ্ধে কে পরাজিত হন? পলাশীর যুদ্ধে কে পরাজিত হন? আমি তোমাদেরকে হিন্ট দিতে থাকি, তোমরা হচ্ছে কারেক্ট আনসার লিখতে থাকো, সে পর্যন্ত আমি তোমাদেরকে হিন্ট দিতে থাকি। সো পলাশীর যুদ্ধের কিন্তু একটা সদূর প্রসারী প্রভাব ছিল আমাদের সমসাময়িককালীন যে হচ্ছে শাসন ব্যবস্থা আছে, রাজনীতি বলতে পারো, সে জায়গায় কিন্তু সুদূর প্রসারী একটা প্রভাব আছে এই যুদ্ধের। হ্যাঁ, এই একটা যুদ্ধের অনেক বেশি প্রভাব আছে, যেই যুদ্ধের মাধ্যমে কি হয়, বাংলার স্বাধীনতার সূর্য চিরদিনের জন্য অস্তমিত যায়। হ্যাঁ ঠিকই শুনেছ, ওই দিনের পর থেকে বাংলার স্বাধীনতার সূর্যটা অস্তমিত হয় এবং বাংলার শাসন ভার চলে যায় হচ্ছে আরেক দেশ থেকে যারা বাণিজ্য করতে এসেছিল তাদের হাতে। ঠিক ধরেছ তুমি, ইংরেজদের হাতে বাংলার যে যাবতীয় শাসন ব্যবস্থা বলতে পারো, যে আরও যে বিষয়গুলো আছে সব কিছুই চলে যায়। তারা কিন্তু আসলে, তোমরা কারেক্ট আনসার দিতে থাকো, আমি সবার উত্তরই দেখবো, তোমরা হচ্ছে উত্তর দিতে থাকো প্লাস গল্প শুনতে থাকো। ওকে, সো ওই সময়ে এরপর থেকে কি হয়, তারা কিন্তু আসলে আমাদেরকে শাসন করে নাই, তারা কিন্তু আমাদেরকে শোষণ করেছে। ব্রিটিশরা কিন্তু আমাদেরকে শাসন করে নাই। ওকে, ব্রিটিশরা কি করছে, আমাদেরকে শাসন করে নাই, ব্রিটিশরা আমাদেরকে শোষণ করছে। সো এই যে দীর্ঘ একটা সময় আমরা ব্রিটিশদের আন্ডারে ছিলাম, এটা হয়েছিল একটা মাত্র যুদ্ধের কারণে, যে যুদ্ধে বেসিক্যালি হচ্ছে বিশ্বাসঘাতকতা করেছিল যে নবাব ছিল তার সাথে। তাহলে সে নবাবটার নাম কি? নবাবটার নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা।
তাহলে পলাশীর যুদ্ধে কে পরাজিত হন? তোমরা যারা গ নাম্বার উত্তর করেছো তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। পলাশীর যুদ্ধে পরাজিত হন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। এখন তোমরা পরের প্রশ্নটার একটু উত্তর দিয়ে দাও। পলাশীর যুদ্ধ শুরু হয় কত তারিখে? পলাশীর যুদ্ধ শুরু হয় কত তারিখে? একটু দ্রুত উত্তর দিয়ে দাও যে পলাশীর যুদ্ধটা শুরু হয় কত তারিখে। একটু দ্রুত উত্তর দিয়ে দিবা। ওকে, আমি তো 4 নাম্বারে আসি নাই, আগে 4 নাম্বার। ওকে, ম্যাক্সিমাম শান্ত বলেছে 3-এর এ, তার মানে কি 1557 সালে 23 জুন। দেখো এক্স্যাক্টলি এখানে কিন্তু সবগুলাতে 23 জুন আছে, তোমাকে কনফিউজ করার জন্য এইভাবে দিবে, তোমাকে কিন্তু হচ্ছে এইভাবেই কনফিউজ করার জন্য দিবে। 23 জুন আছে, তুমি পরে আসছো যে আমি 23 জুন পাওয়ার সাথে সাথে দাগায় দিব, যে অপশনে 23 জুন পাবো ওইটাই আনসার করে দিব। বাট যে প্রশ্ন করবে সে তোমার জন্য ট্র্যাপ সেট করবে না, এই জিনিসটা হইতে পারে না। যে প্রশ্ন করবে সেও কিন্তু তোমার জন্য ট্র্যাপ সেট করবে। সো 23 জন দেখা মাত্রই যারা হচ্ছে যে বিভিন্ন টাইপের আনসার বলে ফেলতেছো, তাহলে কিন্তু হবে না। পলাশীর যুদ্ধ সবগুলাতেই কিন্তু হচ্ছে যে এখানে 23 জন দেয়া আছে, সো তোমরা যারা 23 জন দেখা মাত্রই বলতেছো তাদেরটা কিন্তু হবে না। ওকে, আরো যারা আছো একটু দ্রুত হচ্ছে কমেন্ট করে ফেলো। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, জাস্ট এইভাবে আনসার দিলেই হবে। ওকে, আচ্ছা আমরা দুই একটা মিক্সড আনসার ছাড়া মোটামুটি হচ্ছে আচ্ছা পলাশীর যুদ্ধ কবে হয়? তাহলে যারা হচ্ছে সি নাম্বার আনসার দিয়েছো তারা সবাই সঠিক আনসার দিয়েছো। পলাশীর যুদ্ধ হয় 1757 সালের 23 জুন। তাহলে পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধ হয়েছিল। সো এই যুদ্ধের স্টোরি কিন্তু তোমরা কম বেশি সবাই জানো। আমি যদি তোমাদেরকে বলি যে এই যুদ্ধে নবাবের শক্তি ইংরেজদের থেকে অনেক বেশি ছিল, তার সৈন্যর সংখ্যা অনেক বেশি ছিল, প্রায় 50,000 সৈন্য নিয়েও সে কি করতে পারে নাই, ইংরেজদের বিরুদ্ধে ফাইট করতে পারে নাই। এর মূল কারণ ছিল হচ্ছে বিশ্বাসঘাতকতা। নবাবের যে সেনাপতি ছিল, নবাবের সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে বাংলাদেশের স্বাধীনতার সূর্যটা অস্তমিত যায়। মানে নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে 23 জুন পলাশের যুদ্ধে পরাজিত হয় এবং আলটিমেটলি শাসনভার বা সামগ্রিক যে ক্ষমতা আছে সেটা চলে যায় ইংরেজদের হাতে। সো এই জায়গায় হচ্ছে বিশ্বাসঘাতকতাটা আসলে কত বড় প্রভাব ফেলছিল আমরা এটা জানি। তার পরবর্তীতে মীর জাফর নামে যে ব্যক্তি আছে এটাকে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে আমরা চিনি। যেমন তুমি তোমার ফ্রেন্ডকেও হয়তো বলে থাকো যে তুই একটা মীর জাফর, যখন সে তোমার কথা না শুনে বা তোমার সাথে কোনো প্রকার বিশ্বাসঘাতকতা করে। এবং ছেলেরা তুই একটা মীর জাফর কথাটা পার্টিকুলার একটা কেসে ব্যবহার করে বা মানে পার্টিকুলার একটা জায়গায় ব্যবহার করে। তোমরা ছেলেরা হয়তো বুঝতে পারছো যে আমি কোন জিনিসটা মেনশন করছি বা কি বোঝাইতে চাচ্ছি, তাই না? মেয়েদেরকে না বোঝাই আমরা। নিজের বন্ধু যখন বিশেষ একটা জায়গায় বিশ্বাসঘাতকতা করে, তাই তো? ওকে, তাহলে আমরা যদি দেখি আমাদের পরবর্তী প্রশ্ন, ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? 1610 সালে, 1905 সালে, 1947 সালে, 1971 সালে। ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? পিডিএফ সবাই পাবা। আমাদের যে তোমাদের যে ফাইনাল সাজেশন গ্রুপটা আছে ওই ফাইনাল সাজেশন গ্রুপে দেখো একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, ওই ড্রাইভ লিঙ্কে গেলে দেখতে পারবা পৌরনীতির সেপারেট একটা ফোল্ডার আছে, ওইখানে পৌরনীতির প্রত্যেকটা পিডিএফ আপলোড দিয়ে দেওয়া হয়। আমি কিন্তু কখনোই তোমাদেরকে বলি না ক্লাস শেয়ার করলে পিডিএফ পাবা, মেনশন করলে পিডিএফ পাবা। পিডিএফ তোমাদের সবার জন্যই, যারা ক্লাস করতেছ এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করো, দেন তুমি পিডিএফ পাবা। আর ক্লাসটা যদি তোমার জন্য ইফেক্টিভ হয় তুমি অবশ্যই শেয়ার দিয়ে রেখে দিবা, যেটা হচ্ছে পরবর্তীতে তোমার লাগবে। ওকে, 4 নাম্বার মোটামুটি সবাই উত্তর দিতেছে ক, অপরদিকে একজন বলেছে গ, আবার কেউ কেউ বলতেছে খ। আমরা এখানেও মিক্স টাইপের উত্তর পাচ্ছি কিনা। 1905 সালে আরও একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে ঢাকা প্রথম রাজধানী হওয়া না, 1905 সালে অন্য একটা ঘটনা ঘটেছিল। 1905 সালে ঢাকা প্রথম রাজধানী হয় নাই, সে ঘটনার আলোচনাতেও আমরা আসতেছি। 1905 সালে অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে, 1947-এও ঘটে, তারপর হচ্ছে 1971-এও ঘটে। প্রত্যেকটা সময়ই হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। যেহেতু আমার এমসিকিউ এর প্রত্যেকটা সাল নিয়েই বলা আছে, তাই আমি এখন বলে দিতেছি না আলাদাভাবে। ওকে, ঢাকা প্রথম রাজধানী হয় হচ্ছে 1610 সালে। 1610 সালে ঢাকা প্রথম রাজধানীর মর্যাদা পায়। এরপর আরও বহুবার রাজধানীর মর্যাদা পেয়েছে ঢাকা এবং হারিয়েছেও। এরপর যদি আমরা দেখি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন, 5 নাম্বারটা একটু দ্রুত উত্তর করে দাও।
হ্যাঁ, তোমরা সবাই অনেক ট্যালেন্টেড, তোমরা জানো বিষয়গুলো, আমরা সলভ করবো ওই জিনিসগুলো। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থাকে প্রবর্তন করেছিলেন। ওকে, একটু দ্রুত উত্তর করে দিবা যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থাটা কে প্রবর্তন করেছিলেন। ওকে, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। তোমরা যারা খ নম্বর আনসার দিয়েছ তারা কারেক্ট আনসার দিয়েছ। এরপর যদি আমরা দেখি সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে। দেখো, সিপাহী বিদ্রোহ হচ্ছে ব্রিটিশদের এগেইনস্টে প্রথম বলতে পারো স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা আন্দোলন বলে অভিহিত করা হয় সিপাহী বিদ্রোহকে। সো সিপাহী, তোমরা আনসার করতে থাকো আর গল্পটা শুনতে থাকো। সিপাহী শব্দটা দ্বারা কোন জিনিসটা তোমাদের মাথায় আসে? সিপাহী কথাটা যখন তোমরা শোনো তখন তোমাদের মাথায় কোন জিনিসটা আসে? স্বাভাবিকভাবে সোলজার। হ্যাঁ, এক্স্যাক্টলি, সোলজাররা বা সৈন্য যারা বা সিপাহী যারা, তারা যে বিদ্রোহটা করেছিল ওটাই হচ্ছে সিপাহী বিদ্রোহ। সো এটার বেশ কিছু কারণ আছে, সিপাহী বিদ্রোহের বেশ কিছু কারণ আছে। এর মধ্যে তোমার হচ্ছে এনফিল্ড রাইফেলের কারণটা উল্লেখযোগ্য। সিপাহী বিদ্রোহের বেশ কিছু উল্লেখযোগ্য কারণ আছে, যেমন হচ্ছে যে তখন যে হিন্দু সম্প্রদায় ছিল তাদের মধ্যে একটা মিথ ছিল যে তারা যদি হচ্ছে ধরো সাগর পাড়ি দিয়ে অন্য পারে যায় তাহলে তাদের ধর্ম চলে যাবে। সো তাদেরকে তোমার তখন ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়েছিল সিপাহী বা সোলজারদেরকে, যেহেতু ব্রিটিশদের সারা পৃথিবীব্যাপী সাম্রাজ্য ছিল বা তারা হচ্ছে উপনিবেশ ছিল তাদের, অন্যান্য জায়গায়ও তাদেরকে পাঠাবে। সো হিন্দুরা এই জিনিসটা তাদের মধ্যে কনসেপ্ট ছিল যে তারা যদি একটা সাগর পাড়ি দেয় তাহলে তাদের মানে এটা তাদের সাথে যায় না বা তাদের ইথিক্সের সাথে যায় না। সো এটা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরপর এনফিল্ড রাইফেলের কাহিনীটা ছিল। এনফিল্ড রাইফেলের কাহিনীটা হচ্ছে একটা গুজব ছড়ানো হয়েছিল। গুজবটা হচ্ছে যে তোমার এনফিল্ড নামক যে রাইফেলটা ছিল, ওই রাইফেলের যে কার্তুজটা, একটা রাইফেলের কার্তুজ ছিল, ধরো এটা একটা রাইফেল, আমার হাতে যেটা দেখতেছো এটা একটা রাইফেল, এই রাইফেলের যে কার্তুজটা মানে ম্যাগাজিন বলতে পারো যেটা, ওইটা ওইখানে যেখানে গুলি লোড করতে হয় ওইখানে এভাবে দাঁত দিয়ে গুলি লোড করতে হয়। সো একটা তোমার হচ্ছে কথা ছড়িয়ে পড়েছিল যে ওই যে কার্তুজটা ওইটা হচ্ছে তোমার গরুর চর্বি আর শূকরের চর্বি দিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে। তার মানে কি ওই কার্তুজের মধ্যে গরুর চর্বি আছে আবার শূকরের চর্বি আছে। যেহেতু কার্তুজের ভিতর গরুর চর্বি আছে তার মানে এটা হিন্দুদের সাথে ক্ল্যাশ করতেছে বা তাদের যে ধর্মীয় মতভাব বা ধর্মীয় মনোভাব তার সাথে ক্ল্যাশ করতেছে। অপরদিকে যেহেতু শূকরের চর্বির কথা বলছে, এটা মুসলমানদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি বা তাদের ধর্মীয় মনোভাবের সাথে ক্ল্যাশ করতেছে। তার মানে হিন্দু মুসলিম উভয় যে সোলজাররা ছিল তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সো এরকম আরও বেশ কিছু কারণ ছিল সিপাহী বিদ্রোহের, যেগুলো আমরা ক্লাসে বিস্তারিত বলেছি। সো এই বেশ কিছু অসন্তোষ থেকেই 1857 সালে মঙ্গল পাণ্ডে নামক একজন ব্যক্তির নেতৃত্বে, যিনি কিনা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। তার মানে সিপাহী বিদ্রোহে আমরা অনেকের নামই শুনতে পাই কিন্তু এর মধ্যে মঙ্গল পাণ্ডের নামটা হচ্ছে উল্লেখযোগ্য। ওকে, এরপর উত্তর দিয়ে ফেলো যে বঙ্গভঙ্গ কবে। হ্যাঁ, সিপাহী বিদ্রোহে অনেকের নামই আমরা শুনতে পাই, বাট মঙ্গল পাণ্ডে নামক যে ব্যক্তিটা আছে তার নাম হচ্ছে উল্লেখযোগ্য। সো সিপাহী বিদ্রোহের যে হিস্ট্রি এটা তো আমরা জানি। তো এই বিদ্রোহের প্রতিবাদ বা এই বিদ্রোহের পরবর্তী যে ঘটনাটা ছিল, তোমরা আনসার করতে থাকো আর গল্প শুনতে থাকো, তোমাদের কাজ হচ্ছে উত্তর দেওয়া আর মনোযোগ দিয়ে গল্প শোনা। সো সিপাহী বিদ্রোহের পরবর্তী ঘটনা বা প্রভাবটা কিন্তু ছিল হচ্ছে আরও সুদূর প্রসারী। সো আমরা যে বর্তমান বাহাদুর শাহ পার্ক মানে বাহাদুর শাহ পার্ক যে ছিল, সেই বাহাদুর শাহ পার্কের বিভিন্ন গাছে বা বিভিন্ন জায়গায় যারা বিদ্রোহ করেছিল তাদেরকে ফাঁসি দিয়ে তাদের লাশটা ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে সাধারণ মানুষ ভয় পেয়ে যায়। এক্স্যাক্টলি যখন ব্রিটিশ শাসনামল চলছিল তখন কিন্তু এই জিনিসটাই ঘটেছিল। আমরা বাংলার দুই একটা সূর্য সন্তান ব্যতীত, তিতুমিরের মতো দুই একজন সূর্য সন্তান ব্যতীত খুব মানুষ দেখতে পাবো না, প্রীতিলতা ওয়ালেদ্দার বা এরকম দু একজন সূর্য সন্তান ব্যতীত খুব বেশি মানুষ দেখতে পাবো না যারা কিনা ব্রিটিশদের বিরুদ্ধে হচ্ছে তোমার একদম বিদ্রোহ ঘোষণা করছে বা প্রতিবাদ করছে। তোমরা যদি মুভি দেখে থাকো তোমরা কিন্তু মুভিগুলোতেও দেখে থাকবা যে কেউ একটু প্রতিবাদী হয়ে উঠলে ব্রিটিশদের বিরুদ্ধে তাকে এমনভাবে মারা হচ্ছে, চাবুক দিয়ে মারা হচ্ছে বা সর্বশেষ তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, পুরো গ্রামের লোকজন এটা হচ্ছে সার্কেল করে দেখতেছে কিন্তু তারা প্রতিবাদ করতেছে না। হ্যাঁ, ডেফিনেটলি ব্রিটিশদের কাছে বন্দুক বলো বা অস্ত্রশস্ত্র ছিল কিন্তু সাধারণ মানুষ যদি প্রতিবাদ করতো তাহলে কিন্তু তারা এইভাবে শোষণ করতে পারতো না। সো এই যে বাঙালির যে তৎকালীন সময়ে
তারা যে হচ্ছে তাদের প্রভুত্বকে স্বীকার করে নিয়েছিল বা তাদের শাসন ব্যবস্থাকে স্বীকার করে নিয়েছিল, এর কারণেই কিন্তু মানে আমাদের এত বেশি ভোগান্তি পোহাইতে হয়েছে বা আমাদের এত বেশি সাফারার হইতে হয়েছে। সো তাদের এগেনস্টে প্রথম স্ট্রাইকটা ছিল হচ্ছে সিপাহী বিদ্রোহ। অনেকের নামই হচ্ছে পাওয়া যায়, বাট মঙ্গল পাণ্ডের নাম হচ্ছে উল্লেখযোগ্য সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে। ওকে, এরপরে একটু হচ্ছে উত্তর করে দিবা দ্রুত। পরের যে ঘটনাটা আছে, বঙ্গভঙ্গ সংগঠিত হয় কবে, এটা এটা তোমরা সবাই পারবা। সো এটা একদম সহজ, সবাই মোটামুটি হচ্ছে আনসার করেছে। 7-এর এ। কি খবর মিনহাজ, কান্নাকাটি কেন করতেছ? কান্নাকাটি করা লাগবে না। ওকে, বঙ্গভঙ্গ জিনিসটা কি তাহলে এখন নিশ্চয় তোমাদের মাঝে মিনহাজ তোমার জন্য এই যে ব্যাত এটা আছে, ঠিক আছে? ক্লাসে যারা আননেসেসারি কথা বলবা তাদের জন্য এই ব্যাত এটা। সো ভার্চুয়াল মাইর হবে। ক্লাসে আননেসেসারি কমেন্ট করলে, অপ্রাসঙ্গিক কথা বললে কি হবে? ভার্চুয়াল মাইর হবে। কি দিয়ে মাইর হবে? এটা দিয়ে মাইর হবে। সো এখন যদি আমরা বলি বঙ্গভঙ্গ সংগঠিত হয় কত সালে, দেখো 1905, 1907, এরপর যদি হচ্ছে আমরা দেখি 1909 এবং 1911 সালে। সো এটা সাল তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। বঙ্গভঙ্গ সংগঠিত হয় 1905 সালে। বাট বঙ্গভঙ্গ জিনিসটা কি, এই শব্দটা দ্বারাই কিন্তু আমরা বুঝে যাচ্ছি। বঙ্গ যোগ ভঙ্গ, আমরা এটাকে ভাঙি। বঙ্গ যোগ ভঙ্গ মানে কি? পুরো বাংলাকে ভেঙে ফেলা। এটারও বেশ কিছু কারণ ছিল, বঙ্গভঙ্গের বেশ কিছু কারণ রাজনৈতিক কারণ ছিল। একদম সহজে যদি আমরা বলি, ব্রিটিশরা কখনোই চাইতো না যে আমরা একত্রিত থাকি, আমরা যদি ইউনাইটেড থাকি এটা তাহলে তাদের জন্য থ্রেট হিসাবে হবে। সো এই যে তোমার হচ্ছে ব্রিটিশরা এই জিনিসটা চাইতো না। সো এই যে বঙ্গভঙ্গটা হয়, এটার আরও একটা রিজন ছিল কি, তোমার হিন্দু আর মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেয়া। যখন হিন্দু আর মুসলিমের মধ্যে একটা ডিভেড তৈরি করে দিবে বা তাদের মধ্যে, তুমি যদি দেখো আমাদের 47-এর আগের হিস্ট্রি যদি দেখো, দেখবা কিছুদিন পর পর কিন্তু হিন্দু মুসলমানের যে জাতিগত বিদ্বেষ, এটাকে উস্কে দিত ইংরেজরা। সো বঙ্গভঙ্গের ক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু প্রভাবিত হয়েছিল। একদিকে মুসলমানরা বলতেছিল এটা তাদের সপক্ষে বা তাদের স্বার্থের পক্ষে যাচ্ছে, অপরদিকে হিন্দুরা এদের এগেইনস্টে মুভমেন্ট তৈরি করেছিল। মুকুন্দরাম চক্রবর্তীর মতো লোকজন, তারা হচ্ছে যে স্বদেশী আন্দোলন নামের মুভমেন্ট তৈরি করেছিল। পূরণাগো রেশমি চুরি অগো বঙ্গনারী, গ্রামে গ্রামে গিয়ে এই ধরনের গান গেয়ে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু পরবর্তীতে তোমার হচ্ছে যে সকলের প্রতিবাদের প্রেক্ষিতে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় বা বঙ্গভঙ্গ রদ করা হয়। তখন আবার রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানের মধ্যে যে একটা দ্বন্দ্ব বা একটা ক্ল্যাশ লেগেছিল, এটার সম্প্রীতি যাতে ফিরে আসে বা দুইজনের মধ্যে যাতে দ্বন্দ্ব না থাকে, এর জন্য রাখি বন্ধন নামক যে অনুষ্ঠানটা, সেটার পরামর্শ দিয়েছিলেন। সো এরপর যদি আমরা দেখি বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে, এটা একটু উত্তর দিয়ে দিবা। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? হ্যাঁ, এটা তোমরা সবাই জানো, বাংলাকে ভাগ করা হয়, দুইটা অংশে ভাগ করা হয় বাংলাকে। ওকে, একটু 8 নাম্বারটা আনসার করে দিবা। শান্ত বলেছে 8-এর সি, তার মানে হচ্ছে শান্তর মতে 11। অপরদিকে হচ্ছে প্রিশা আরফিন বলেছে সি, তাওসিফ চৌধুরী বলেছে সি। এরপর হচ্ছে এমএসটি তাইবা আক্তার বলেছে 1911, তার মানে সি। অবন্তী অথই বলেছে, তারপর হচ্ছে সানজিদা, তারপর হচ্ছে ফাইজা রহমান, এরপর হচ্ছে মুনতাহা নিধি, এরপর হচ্ছে তাসফিয়া সাহা, পরিণীতা, নুসরাত জাহান সহ আরও, জাহিদ ভাই সহ আরও অনেকেই কমেন্ট করেছে হচ্ছে 1911। তার মানে হচ্ছে তোমাদের মতে বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। হ্যাঁ, সবার কমেন্টই পড়তেছি, জান্নাত আশার কমেন্টও পড়বো, কমেন্ট করতে থাকো। সুপ্তা বলেছে গ, অপরদিকে হচ্ছে ফারিয়া তাজিন বলেছে হচ্ছে 1911, তার মানে হচ্ছে গ। ওকে, সো তোমাদের সবার মতেই বঙ্গভঙ্গ রদ হয় হচ্ছে 1911 সালে। এক্স্যাক্টলি 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। কে আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন? সম্রাট বাহাদুর শাহ, রানী এলিজাবেথ, ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ, অপরদিকে হচ্ছে ব্রিটেনের সম্রাট পঞ্চম জর্জ। এটা একটু উত্তর করে ফেলো তোমরা সবাই। বঙ্গভঙ্গ আনুষ্ঠানিকভাবে রদ ঘোষণা করেন কে? বঙ্গভঙ্গ তো হয়েছিল, বঙ্গভঙ্গের পরে হচ্ছে তীব্র আন্দোলন দেখা দেয়, স্বদেশী আন্দোলনের মতো আন্দোলনের আবির্ভাব ঘটে। বেসিক্যালি হচ্ছে হিন্দুরা হচ্ছে যে এটার এগেনস্টে মুভমেন্ট করে এবং বঙ্গভঙ্গকে মুসলমানদের স্বার্থের সপক্ষে কাউন্ট করা হইতেছিল বা ধরা হইতেছিল এটা মুসলমানদের স্বার্থের পক্ষে। সো সর্বশেষ বঙ্গভঙ্গ
তীব্র আন্দোলনের প্রেক্ষিতে রদ করতে বাধ্য হয়। সো যেটা রদ করে হচ্ছে 1911 সালে। কে রদ করে এটা একটু উত্তর দিয়ে দাও তোমরা সবাই। ওকে, বঙ্গভঙ্গ রদ করা হয় কবে? এটা আমি মিক্স টাইপের আনসার পাচ্ছি, গ ঘ। সো তোমরা কি আসলে করতেছো, মানে ধরো তোমাদের বাড়ি তো গ্রামে, আমাদের আছে অনেকেরই, আমার বাড়িও গ্রামে। সো গ্রামে তোমরা কখনো আম পারছো? কেউ কি আম পারছো? আম পাড়ার সময় ঢিল দেও না গাছে? আচ্ছা, ঢিল দিতে থাকলাম, একটা না একটা লাগবেই। সো এমসিকিউ এইভাবে ঢিল দিলে হবে না। ক খ গ ঘ এইভাবে হচ্ছে ঢিল দিতে থাকলে হবে না। ওকে, আমরা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে। আচ্ছা, ফাইজা বলেছে ভাইয়া নাম পড়লে নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয়। আমি হচ্ছে নাম পড়বো, বাট খুব বেশি না। হ্যাঁ, আমরা যদি ক্লাসের মাঝে খুব বেশি কমেন্ট পড়তে যাই তাহলে এটা তোমাদের জন্যই হচ্ছে ক্ষতি হবে। তুমি আসলে তোমার কনসেন্ট্রেশন রাখতে পারবা না। আমরা চেষ্টা করব কম সময়ে বেশি পড়া কিভাবে পড়া যায়। তুমি তোমার মতো কমেন্ট করে যাবা। তুমি কমেন্ট কেন করবা? তুমি কমেন্ট করলে ক্লাসের সাথে কানেক্টেড থাকতে পারবা। তোমার ইন্টেনশন যদি থাকে যে আনসার দিব আমি, তাহলে সর্বোচ্চ কনসেন্ট্রেশন দিবা আমার কথার প্রতি। ওকে, সো এটাও মোটামুটি হচ্ছে তোমরা কারেক্ট আনসার দিয়েছো। বঙ্গভঙ্গ আনুষ্ঠানিকভাবে রদ ঘোষণা করেন হচ্ছে ব্রিটেনের সম্রাট পঞ্চম জর্জ। এটা বলতে পারে রাজা পঞ্চম জর্জ, আনসার থাকতে পারে, বা এটা ক নম্বরে বলতে পারে কি বঙ্গভঙ্গ আনুষ্ঠানিকভাবে রদ ঘোষণা করেন, তখন আনসার করবা পঞ্চম জর্জ। কিন্তু এখন এই জায়গা থেকে টুইস্টটা হচ্ছে কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন। এটার সাথে কিন্তু গোলায় ফেলা যাবে না। ঘোষণা করা আর রদ করা কিন্তু আলাদা জিনিস। যাই হোক, তোমরা এটা সবাই জানো, তারপরে বলে দিতেছি যে বঙ্গভঙ্গ ঘোষণা করেন কে? লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড ওয়ারেন হেস্টিংস। বঙ্গভঙ্গ ঘোষণা করেন কে? এটা একটু আনসার করে দাও, এটা একটু জানাই দাও, একটু দ্রুত। ওকে, এটা একটু দ্রুত আনসার করে দিবা, কে হচ্ছে বঙ্গভঙ্গ ঘোষণা করেন। ঘোষণা করা হয়েছিল তো কত সালে? এটা তো আমরা সবাই জানি, 1905 সালে। সো এটা ঘোষণা করে হচ্ছে লর্ড কার্জন। এটা তো আমরা সবাই জানি, এটা আসলে ভুল করার কথা না। ওকে, আমরা যদি এর পরের ঘটনা দেখি, বঙ্গভঙ্গ রদ ঘোষণার মূল কারণ কি ছিল? বঙ্গভঙ্গ যে রদ করা হলো, বঙ্গভঙ্গ রদের মূল কারণটা কি ছিল? বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন, মুসলমানদের দুর্বল রাজনীতি, হিন্দুদের সাথে জড়িত ব্রিটিশ স্বার্থ, হিন্দু মুসলমান সম্প্রীতি স্থাপন। সো বঙ্গভঙ্গের কিন্তু আরেকটা হচ্ছে ধরো বলতে পারো যে মানে বঙ্গভঙ্গ করার পেছনে আরেকটা প্রশাসনিক স্বার্থে করা হয়েছিল, বা প্রশাসনিক ব্যবস্থা যাতে হচ্ছে খুব সহজে পরিচালনা করতে পারে এই জন্য করা হয়েছিল। কিন্তু এখানে তোমার কিন্তু আরেকটা রিজন ছিল, যেটা হচ্ছে যে তোমার হিন্দু মুসলমানের মধ্যে যে একটা ক্ল্যাশ আছে, এই জিনিসটাও কিন্তু এখানে কাজ করছে কি ফ্যাক্টর হিসেবে। সো বঙ্গভঙ্গ তাহলে কি মুসলমানদের আর হিন্দুর মধ্যে সম্প্রীতি স্থাপনের জন্য বঙ্গভঙ্গ রদ করা হয়, নাকি হিন্দুদের সাথে জড়িত ব্রিটিশদের কোনো স্বার্থ ছিল এর জন্য রদ করা হয়, নাকি মুসলমানদের দুর্বল রাজনীতির জন্য করা হয়, নাকি বঙ্গভঙ্গের এগেইনস্টে যে তীব্র আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনের জন্য করা হয়? কোনটা কারেক্ট আনসার? এটা ওকে, অনেকেই বলতেছে হচ্ছে যে ঘ, আবার কেউ কেউ বলতেছে গ। আমি কি তোমাদেরকে ট্র্যাপে ফালাইতে পারলাম তাহলে? হিন্দু মুসলমানদের ব্রিটিশরা কি কখনো চেয়েছে যে হিন্দু মুসলমানরা এক হোক? এটা তো কখনোই চায় নাই। তাহলে তাদের সম্প্রীতি হোক এমন কাজ কেন করবে তারা? এমন কাজ তো তারা কখনোই করবে না, কারণ ব্রিটিশরা তো কখনো চাই নাই এই জিনিসটা। ওকে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র একটা আন্দোলন হয়েছিল, আমরা একটু আগেই জানলাম যে বঙ্গভঙ্গের পরবর্তী সময়ে যেটা আসলে স্বদেশী আন্দোলনের মতো আন্দোলনও হয়েছিল, যেখানে মুকুন্দরাম চক্রবর্তী গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গান গেয়ে শুনিয়েছিল পরোনা গো রেশমি চুরি ও গো বঙ্গনারী, যেটা আসলে দ্বারা ইন্ডিকেট করা হইতেছিল যে বিদেশি পণ্য বয়কটের যে ডাক, তা এই জিনিসটার মতো মুভমেন্ট গড়ে উঠেছিল। এই তীব্র আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু বঙ্গভঙ্গটা রদ করা হয় 1911 সালে। তাহলে তোমাকে যদি বলা হয় বঙ্গভঙ্গ রদ করা হয় কিসের প্রেক্ষিতে, তখন উত্তর হবে তীব্র যে আন্দোলনটা আছে ওই আন্দোলনের প্রেক্ষিতে। সো তোমাদেরকেও বলতেছি পরোনা গো রেশমি চুরি ও গো বঙ্গনারী, মেয়েরা যারা ক্লাস করতেছ, হ্যাঁ তোমরাও রেশমি চুরি পরো না, অন্যের ছেলের দেয়া পড়তে পারো, নিজে কিনে রেশমি চুরি পড়তে পারো, বাট অন্যের ছেলের দেয়া রেশমি চুরি কখনোই পরো না। সো অন্যের ছেলের দেয়া রেশমি চুরি যদি পরো, আর ও আচ্ছা ছেলেদের উদ্দেশ্য বলি,
তোমরাও হচ্ছে অন্যের ওয়াইফের পেছনে রেশমি চুরি ইনভেস্ট করো না। তুমি যে নারীর পেছনে রেশমি চুরি ইনভেস্ট করতেছ তাকে অ্যাকচুয়ালি তুমি প্রোটেক্ট করে রাখতেছো, সে আসলে তোমার ওয়াইফ না, সে অন্য কারো ওয়াইফ। আগে হচ্ছে যে দলিল করো, তারপর না হয় রেশমি চুরি দাও, দলিল করার আগে রেশমি চুরি দিও না। ওকে, সো এই যে আব্দুল কায়ুম বলেছে আমি দিব কেউ নিবা, এইভাবে এইভাবে আসলে পাত্তা পাবা না কায়ুম, বুঝছো? পাত্তা পাওয়ার জন্য তোমাকে রাইট ট্র্যাকে যাইতে হবে। এইভাবে মানে ধরো জেনারেশন চেঞ্জ হইছে, মেয়েরাও ধরো পার্সোনালিটি সম্পূর্ণ ছেলে খোঁজে, পাবলিক প্লেসে আইসা চুরি অফার করবে, পাবলিক প্লেসে আইসা হচ্ছে প্রপোজাল দিবে, এই টাইপের ছেলেদেরকে মেয়েরা এখন আর পাত্তা দেয় না। সো স্যাড, বুঝতে পারছো? তুমি নিজের কাজটা করো। এখনো তো ছোট বাচ্চা, নাকে টিপ দিলে দুধ পড়বে তোমার। এইচএসসি পরীক্ষায় দাও নাই, এইচএসসি পরীক্ষা দাও, এরপর ভালো একটা রেজাল্ট করো, তারপর তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, এরপর রেশমি চুরি নেওয়ার জন্য তোমার পিছন পিছন একাই করবে। কিন্তু কমেন্ট বক্সে আইসা রেশমি চুরি দিতে আসলে পরে উল্টা কি করবা, তোমার ইমেজটাই হারাই ফেলবা। সো কমেন্ট বক্সে রেশমি চুরি দিতে হবে না, নিজের পজিশন স্ট্যাবলিশ করো, তখন এমনি হচ্ছে রেশমি চুরি পাবা। সো আরেকটা গল্প বলি, আমি হচ্ছে জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে একটা গল্প বলার, যে কমেন্ট করছে ওর প্রেক্ষিতে, যে এক ছোট ভাই, আমি তো ধরো আমাদের যারা হচ্ছে এইচএসসি প্যানেলে ক্লাস নিতে দেখতেছো, আমরা তো অ্যাডমিশনে ক্লাস নেই, তোমরা অ্যাডমিশনেও আমাদের ক্লাস পাবা। সো অ্যাডমিশনে তো অনেক দিন ধরেই পড়ানো হয়, প্রায় 3 বছর ধরে প্রায় লক্ষাধিক স্টুডেন্টকে পড়ানো হয়েছে এই দীর্ঘ সময়। সো আমার কলেজের এক জুনিয়র আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাইয়া যে ওকে আবার ক্লাস 9 থেকেই চিনি আমি, বা ক্লাস 9 থেকে পরিচিত। সো ও যখন ক্লাস 9-এ পড়তো না 10-এ পড়তো যখন, তখন ও ওর ক্লাসের কয়েকজন মেয়ের কথা বলতো, এরা অনেক সুন্দর ভাইয়া, আমি কথাবার্তা বলতে চাইলে আমাকে পাত্তা দেয় না তেমন। কিছুদিন আগে রেজাল্ট দিছে, ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতেও চান্স হয়েছে। সো বলতেছে ভাইয়া যে মেয়েরা আমার পাত্তা দিত না, ওরা এখন আমার মানে সারাদিন মেসেজ দিয়ে ডিস্টার্ব করে। সো এইটা হচ্ছে যে ওয়ে, মানে পাত্তা পাওয়ার পারফেক্ট ওয়ে, বুঝতে পারছো? সো রাইট যে ওয়েটা আছে ওই রাইট ওয়েতে আগাও, তাহলে পাবা। ওকে, এরপর যদি আমরা দেখি 1940 সালে সংগঠিত ঘটনা কোনটি, কোন ঘটনাটি? আচ্ছা, পল্লব দেব প্রিয়ম বলেছে ভার্সিটিতে চান্স পেলে 4-5টা প্রেম করতে পারবো ভাইয়া। আহ, অসৎ উদ্দেশ্য নিয়ে যদি এখন থেকে সামনের দিকে আগাও, তাইলে তুমি হয়তো দেখবা ভার্সিটিতেই চান্স পাবা না। অ্যাডমিশন টেস্ট হচ্ছে ডেডিকেশন, তারপর হচ্ছে লাকের বিষয়। তো তোমার মধ্যে যদি চিন্তা থাকে ভার্সিটিতে যায় আমি উল্টাপাল্টা কাজ করব, তাহলে সৃষ্টিকর্তার থেকে সাহায্য তো পাবা না। সো নিজের নিয়ত সহি রাখো, তওবা করো, তওবা করে নিয়তটাকে সহি করে ফেলো। ওকে, সো মোটামুটি সবাই হচ্ছে আর যাদের ইন্টেনশন থাকে তোমার হচ্ছে যে ভার্সিটিতে ওঠার পরে 4-5টা প্রেম করব বা অনেক প্রেম করব, এদেরকে কেউ পাত্তাই দেয় না ভার্সিটিতে। কারণ বললাম না একটু আগেই, এখন সবাই পার্সোনালিটি দেখে তারপর সব কিছু। একটা জিনিস মনে রাখবা সব সময়, যে আমার ক্লাসে হচ্ছে যে এই যে মেয়েদেরকে মেনশন করে কিছু বলা, মানে মেয়েদের কাছ থেকে ইন্টেনশন সিক করা আর প্রেম প্রীতি রিলেটেড কথা বললে, তুমি হয়তো বা আমার ক্লাসে ক্লাস করার যে হচ্ছে আগ্রহ ওইটাই হারাই ফেলবা, তোমাকে এমনভাবে ধুয়ে দেওয়া হবে। ওকে, সো আমরা যদি দেখি 12 নম্বরটা আনসার কি হবে, 1940 সালে কি হয়েছিল, বাকি যে ঘটনাগুলো ওইগুলো কি ঘটেছিল, একটু সবাই হচ্ছে যে উত্তর করো। আচ্ছা, কেউ কেউ তো একদম 100% কনফার্ম দিয়েও বলে দিচ্ছে। সো ডেফিনেটলি যে হচ্ছে এরকম। 1 মিনিট দাঁড়াও, জাস্ট 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছে, আমি একটু পানি খেয়ে নিই।
ওকে, সো এইটাতেও আমরা হচ্ছে মিক্স টাইপের হচ্ছে আনসার পাচ্ছি। 1940 সালে বেসিক্যালি তোমার হচ্ছে দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করা হয়েছিল পাকিস্তানের হচ্ছে তোমার পাঞ্জাবের লাহোরে। ওইখানে হচ্ছে যে দ্বিজাতি তত্ত্বের যে হচ্ছে যে কনসেপ্টটা, এটা হচ্ছে উত্থাপন করা হয়েছিল 1940 সালে। আচ্ছা, তুমি কি আসলে ক নাম্বারেও 100% দিয়েছ, খ নাম্বারে 100% দিয়েছ, গ নাম্বারে 100% দিয়েছ, ঘ নাম্বারে 100% দিয়েছ, এইভাবে কি হচ্ছে যে দিয়েছ নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি, ডিটারজেন্ট ছাড়াই দিয়ে দেওয়া হবে এরকম কনফিডেন্টের সহিত ভুল করা যাবে না। 1940 সালে পাঞ্জাবের লাহোরে দ্বিজাতি তত্ত্বের যে কনসেপ্টটা, এটা হচ্ছে উত্থাপন করা হয়েছিল। দ্বিজাতি তত্ত্ব জিনিসটা কি, বেসিক্যালি হচ্ছে দুইটা জাতি, হিন্দু মুসলমান দুইটা জাতি হবে, এই জাতির ভিত্তিতে তাদের জন্য স্বাধীন রাষ্ট্র হবে, এই জিনিসটাই হচ্ছে যে তোমার উত্থাপন করা হয়েছিল। ওকে, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে একটু হচ্ছে উত্তর করো। আচ্ছা, তোমাকে অভিনন্দন। এখন আমাকে একটু বলো তো, এই 12টার 12টা সঠিক উত্তর দিতে পেরেছো কি আজকের যে দুঃখিত অধ্যায়টা, এটা কিন্তু তোমাদের প্রথম অধ্যায়। সো প্রথম অধ্যায় থেকে 100% উত্তর দিতে পারছো কি, এটা একটু বলো। 12টার 12টা কে উত্তর দিতে পারছো? আবার মিক্স টাইপের আনসার কেন পাচ্ছি? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে কেউ বলতেছে মহাত্মা গান্ধী, কেউ বলতেছে এ কে ফজলুল হক, কেউ বলতেছে মোহাম্মদ আলী জিন্নাহ। এমন কেন হচ্ছে? আইস হপায়, হপায় কেন আইস? আরেকটু পরে আইতা, আরেকটু পরে তো ক্লাস শেষ হয়ে যাইব, তারপর আইতা। ওকে, কনগ্রাচুলেশন, 11টা হইছে। সৌরভ দাস, কনগ্রাচুলেশন, 12টাই হইছে। হ্যাঁ, দুইটা ঘটনাই ঘটছিল, বাট এখানে বিষয়টা হচ্ছে দুইটা ঘটনায় অ্যাট এ সেম টাইম এমসিকিউ দেয়া আছে, এটা একটা বোর্ডে আসছিল। আমি ভাবছিলাম যে একটা সরাই দিব, যেহেতু বোর্ড কোশ্চেন আর চেঞ্জ করা হয় নাই এই জন্য। বাট এই টাইপের হচ্ছে কোশ্চেন যদি থাকে, দুইটাই কারেক্ট আনসার, সেক্ষেত্রে যে কোনো একটাকে পিক করতে পারো। ওকে, মোটামুটি সবাই বলতেছে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। যেহেতু তোমরা সবাই বলতেছো মোহাম্মদ আলী জিন্নাহ, জিন্নাকে জিন্নাত বানাই দিছো নাকি হচ্ছে স্পেলিং মিস্টেক করছো? রান্না করতেছো আর ক্লাস করতেছো, আমাদের জন্য পাঠিয়ে দিও খাবার। হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। এরপর যদি আমরা দেখি, লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের কোন তারিখে? লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের কত তারিখে? একটু উত্তর দিয়ে দাও যে লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয়। 1940 সালের কত তারিখে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়? 1940 সালের কত তারিখে লাহোর প্রস্তাবটা উত্থাপিত হয়? একটু দ্রুত আনসার করে দিবা। ফার্স্ট ওয়ান, অপশন এ 13 মার্চ, অপশন বি 23 মার্চ, অপশন সি 30 মার্চ, অপশন ডি হচ্ছে 26 মার্চ। পুরোটা লিখতে হবে না, জাস্ট খালি একটু বলে দিবা এ বি সি ডি এর মধ্যে হচ্ছে কোনটা কারেক্ট আনসার। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত তারিখে? একটু জাস্ট হচ্ছে বলে দিবা তারিখটা। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয়? এবিসিডি আনসার দিয়ে দাও আর কি। ওকে, মোটামুটি হচ্ছে, আচ্ছা আমি একটু দেখি। জান্নাত বলেছে হচ্ছে 23 মার্চ, তারপর হচ্ছে আয়ুব বলেছে খ, তার মানে হচ্ছে 23 মার্চ। আমি তো ক্লিয়ার করে দিলাম। আচ্ছা ভাইয়া 1940 সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন, হ্যাঁ তুমি আরও মানে হচ্ছে ডিটেলসে বলে দিছ। পল্লব দেব প্রিয়ম। ওকে, মোটামুটি হচ্ছে সবাই কারেক্ট আনসার দিচ্ছে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার হচ্ছে লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের 23 মার্চ। এখন তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই, তোমাদের অনেকের মধ্যেই কনফিউশন থাকে যে ভাই এই প্রশ্নগুলো কি রিপিট হবে। এখন এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে, যে প্রশ্ন করবে সে কি পৌরনীতির নতুন ইতিহাস রচনা করবে? সে তো আসলে নতুন ইতিহাস রচনা করতে পারবে না। তার মানে কি, যে ঘটনাগুলো ঘটে এসেছে ওইগুলাই, এখানে কোনো চেঞ্জ নাই। তার মানে ধরো আমি একজন প্রশ্নকর্তা, আমি 15 বছর ধরে প্রশ্ন করতেছি, একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন করা কিন্তু বাকি নাই। তার মানে তুমি যদি প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো পড়ো, তার মানে ওইখান থেকেই রিপিট কোশ্চেন হবে। 100% রিপিট কোশ্চেনই পাবা এই ধরনের সাবজেক্টগুলো থেকে। এখানে তো আসলে চেঞ্জ করার কোনো সুযোগ নাই।
সো শেষ সময় তোমাদের সবার কাজ হবে হচ্ছে এমসিকিউগুলো একটু ভালোভাবে পড়া। এরপর যদি আমরা দেখি ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন, ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন, একটু উত্তর করে দাও। পিডিএফ দিয়ে দিব, আপাতত ক্লাস করো, ক্লাস শেষে বলে দিব পিডিএফ কোথায় পাবা। হ্যাঁ, ডিটেলস তোমরাও জানো, কারণ তোমরা হচ্ছে এতদিন পড়েছ, সো তোমরা তো ডেফিনেটলি হচ্ছে ডিটেলস জানবা। ওকে, সো 15 নম্বর, ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং, লর্ড ব্লেন্টিং। যাক, এখানে মিক্সড আনসার পাচ্ছি না, এখানে মোটামুটি সবাই একটা আনসারই দিচ্ছে। সো মোটামুটি সবার মতে হচ্ছে ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। সো তোমাদের আনসার ইজ রাইট, ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়? 1763, 1764, 65, 66। এটা একটু উত্তর করে দাও, কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়? বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়, এটা একটু উত্তর করে দিবা দ্রুত। ওকে, একটু দ্রুত উত্তর করে দাও, কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়? 1763, 64? আচ্ছা, আমরা একটু পড়ি এখন নামগুলা। আইয়ুব বলেছে বি, তার মানে হচ্ছে আইয়ুবের মতে 1764। তাওসিফ চৌধুরী বলেছে খ। জি এম শাহরিয়ার বলেছে 1756। 1756 কই পাইলা, আছে অপশনেই তো নাই 1756। ভুল করো, অপশনের ভিতর থেকে করো। কে আবার একজন বলেছে হচ্ছে ক। আচ্ছা, আবার এখানে মোটামুটি সবাই খ, মানে হচ্ছে 1764 সালে। আচ্ছা, বাকিরাও জানে ডিটেলস, তোমার ডিটেলস বলতে হবে না, আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করছি ওইটার আনসার দাও, খ নাম্বার আনসার দাও, মানে হচ্ছে জাস্ট বলো যে এ বি সি ডি। ওকে, সো বক্সারের যুদ্ধ সংঘটিত হয় 1764 সালে। এখন আমরা যদি দেখি 1935 সালে ভারত শাসন আইনে শাসন সংক্রান্ত বিষয়কে কয় ভাগে ভাগ করা হয়? এটা একটু দ্রুত হচ্ছে যে উত্তর দিয়ে দাও। এটার একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। মীর কাসেমের একটা পর্যায়ে মনে হইলো যে হচ্ছে, যাই হোক, আমার মানে মীর কাসেমের মধ্যে স্বদেশ প্রেম জাগ্রত হয় এবং সে হচ্ছে ইংরেজদের সাথে মানে পড়ে না, তার ইংরেজদের সাথে মনোমালিন্য হয় এবং এক পর্যায়ে ইংরেজদের সাথে যুদ্ধ হয় তার। সো এই যুদ্ধের পরে আসলে ইংরেজরা জয়ী হয়। আর ওকে, কেউ বলতেছে 2 ভাগে, কেউ বলতেছে 3 ভাগে, বাট কারেক্ট আনসার হবে হচ্ছে 3 ভাগে। আমরা যদি দেখি 17 কারেক্ট আনসার হচ্ছে 3 ভাগে। 18 নম্বরটা যদি দেখি, 1935 সালে ভারত শাসন আইনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? 1935 সালে যে ভারত শাসন আইন ছিল এর সর্বাপেক্ষা ওকে টুম্পা, আশা করি সবাই, যদি আমি তো তোমাদেরকে ফার্স্ট ক্লাসেই বলেছি যে তুমি সিভিক্সের যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাস করো, সিভিক্স অনেক সহজ সাবজেক্ট, কঠিন হবে না, শেষ পর্যন্ত সহজ হয়ে যাবে তোমার জন্য। ওকে, 1765 সালে ভারত শাসন আইনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? দুটি স্বাধীন রাষ্ট্র, আমরা একটা একটু বাদ দিই, ডেফিনেটলি দুটি স্বাধীন রাষ্ট্র হবে না, কারণ স্বাধীন রাষ্ট্র আরও পরে হয়েছে। গণপরিষদ গঠন, এটা তো আসলে আসে না, এটা আরও পরে। দেন আমরা যদি দেখি ভারত সচিব পদের বিলুপ্তি, এটা হইতে পারে, আমরা আগেই বাদ দিতেছি না। অ্যান্ড আমাদের হাতে আরেকটা অপশন আছে, আরেকটা অপশন হচ্ছে সর্বদলীয় যুক্ত ফ্রন্ট গঠনের উদ্যোগ। এই চারটা, গ অথবা ঘ, এই দুইটার মধ্যে একটা হবে। যারা হচ্ছে ক আর খ দিতেছ, এটা কিন্তু একটু লজিক্যালি চিন্তা করো, এই প্রশ্নটা পিক করা এই জন্যই। তুমি পরীক্ষার হলে গিয়ে ধরো একটা প্রশ্ন ডিরেক্টলি নাই পাইতে পারো, তখন কি করবা? তখন তোমার কাজ হচ্ছে একটা একটা করে বাদ দিয়ে দেওয়া, তখন অপশন থেকে একটা একটা করে বাদ দিবা। প্রথমত দেখো, দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়েছে আরও পরে, স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়েছে কিন্তু 47-এ, সো তার মানে এটা বাদ।
প্রথমেই বাদ দিয়ে দিলাম, গণপরিষদ এখানে ইরিলিভেন্ট, এখানে আসেই না। এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের সাথে হচ্ছে রিলেটেড, সংবিধান রচনার লক্ষ্যে গণপরিষদ গঠন করা হয়েছিল। এরপর যদি আমরা দেখি ভারত সচিব পদের বিলুপ্তি সাধন, মানে ভারতের সচিব যে পদ আছে এই পদের বিলুপ্তি সাধন, আর হচ্ছে ঘ নাম্বার মানে 50-50। ধরো তুমি এটা জানো না, তখন তুমি কিভাবে আনসার করবে? এই দুইটার যে কোনো একটা হইতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে সচিব পদের বিলুপ্তি সাধন এরকম একটা সিগনিফিকেন্ট ঘটনা আসলে ঘটে নাই 1735 সালে, দুঃখিত মানে 1935 সালে। তোমার যদি সিভিক্স নিয়ে একটু কনসেপ্ট থাকে তখন তুমি হচ্ছে যে বুঝতে পারবা যে সর্বভারতীয় যুক্ত ফ্রন্ট গঠনের যে ইনিশিয়েটিভটা, এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল। বা তোমার যদি এই জায়গায় কনসেপ্ট না থাকে তখন তুমি এই দুইটার মধ্যে একটা দাও, 50-50 চান্সেস ক্রিয়েট করো আর কি। একটা এমসিকিউ যখন পারবা না তখন তুমি চেষ্টা করবে ওই জায়গা থেকে বাদ দেওয়ার। ওকে, এখন একটু হচ্ছে 19 নাম্বারটা আনসার দিয়ে দিবা। মুসলিম লীগ গঠনের প্রস্তাবকারী কে ছিল? মুসলিম লীগ গঠনের প্রস্তাব কে করেছিলেন? একটু 19 নাম্বার আনসার করে দাও। মুসলিম লীগ গঠনের প্রস্তাব কে করেছিলেন? এ বি সি ডি। এ নাম্বার হচ্ছে নবাব ভিকারুল মুলক, ফিরোজ শাহ মেহতা, তারপর হচ্ছে নবাব শের সলিমুল্লাহ, মৌলানা আব্দুল কালাম আজাদ। কে হচ্ছে যে ঘোষণা করেছিলেন? একটু হচ্ছে দ্রুত আনসার করে দাও। ওকে, সঞ্জিদা বলেছে সি, সাব্বির বলেছে সি, এরপর হচ্ছে প্রিয়ম বলেছে সি, অথই অবন্তী অথই বলেছে হচ্ছে সি, এরপর হচ্ছে জাকারিয়া বলেছে সি, আফরোজা আক্তার বলেছে সি, সৌরভ দাস বলেছে সি, মুনতাহা নিধি বলেছে সি, সুস্মিতা বলেছে সি, এরপর হচ্ছে জিসান বলেছে নবাব শের সলিমুল্লাহ, দ্যাটস মিন সি নাম্বার। এরপর সাফা বলেছে সি, এরপর হচ্ছে আব্দুল বাসেদ, নীলাঞ্জনা সরকার, সুমনা আক্তার, আফরোজা সরকার, তাওসিফ চৌধুরী, এরা সবাই বলেছে হচ্ছে সি। তার মানে হচ্ছে সবার মতে মুসলিম লীগ গঠনের প্রস্তাবকারী ছিলেন হচ্ছে নবাব শের সলিমুল্লাহ। হ্যাঁ, নবাব শের সলিমুল্লাহ মুসলিম স্বার্থের সপক্ষে বা মুসলিমদের স্বার্থের সপক্ষে অনেক হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সো কারেন্ট অ্যান্সার ইজ নবাব স্যার সলিমুল্লাহ। অ্যান্ড দ্য ফাইনাল কোশ্চেন অফ দিস ক্লাস, আজকের ক্লাসের তোমাদের লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে স্বাধীন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত সালে? ভারত পাকিস্তান নামে যে দুইটা স্বাধীন রাষ্ট্র জন্ম হয়, এই দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় কত সালে? এটা একটু উত্তর করে দাও। ভারত পাকিস্তান নামক যে দুইটা স্বাধীন রাষ্ট্র, এই দুইটা স্বাধীন রাষ্ট্র তোমার হচ্ছে যে কত সালে হচ্ছে যে তৈরি হয়? সো এই যে দীর্ঘ সময় কিন্তু হচ্ছে আমরা ব্রিটিশদের হাতে হচ্ছে তোমার হচ্ছে যে শোষণের শিকার হইলাম। সো ফাইনালি তোমার কি হইলো, তাদের যে হচ্ছে শোষণ আছে এই জায়গা থেকে কিন্তু আমরা মুক্তি পাইলাম। এটা কত সালে হয়? 1943, 1945, 1947, 1949। এটা তোমরা সবাই পারবা, 1949 হচ্ছে কারেক্ট আনসার। সো 1949 সালের 14 আগস্ট হচ্ছে কি হয়? 14 আগস্ট হচ্ছে পাকিস্তান, আর হচ্ছে 15 আগস্ট ভারত। 14 আগস্ট পাকিস্তান, 15 আগস্ট ভারত। আর আমরা বাংলাদেশ কি হয়ে যাই? পাকিস্তানের উপনিবেশ রয়ে যায়। দেন দীর্ঘ একটা সংগ্রাম হয়। আমাদের প্রথম যে সংগ্রামটা ওইটা আসে হচ্ছে আমাদের ভাষার উপর, 1952 সালের ভাষা আন্দোলন, যেটা আসলে 52-র আগেই শুরু হয়েছিল। চূড়ান্ত পর্যায়ে ছিল 1952 সালে। এরপর যদি আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস ঘটনা দেখি, এরপর হচ্ছে আমাদের 6 দফা হয় 1966 সালে। 1966 সালের 6 দফা আন্দোলন, এরপর হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান, এরপর হচ্ছে 1969 গণ অভ্যুত্থানের পরে হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলাও ছিল। তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে 1971 সালে আমরা স্বাধীনতা পাই। সো এই যে ঘটনাটা, এই ঘটনাগুলো আমরা পড়বো হচ্ছে নেক্সট ক্লাসে। সো আমাদের নেক্সট ক্লাসের তাহলে হচ্ছে আলোচনার বিষয় কি, বা নেক্সট ক্লাসে আমরা কি আলোচনা করব? নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বেসিক্যালি আলোচনা করব 1947 থেকে 1971। সো নেক্সট ক্লাসে তাহলে হচ্ছে আমরা আলোচনা করব 1947 থেকে 1971 পর্যন্ত, বা আমাদের নেক্সট যে ক্লাসটা হবে ওটা হচ্ছে 1947 সাল থেকে 71 পর্যন্ত, যেখানে হচ্ছে আমরা
বিস্তারিত আলোচনা করব। প্রথমে হচ্ছে দেশ বিভাজনের ঘটনা, এরপর হচ্ছে 1952 সালের যে হচ্ছে ভাষা আন্দোলন আছে, ভাষা আন্দোলন নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত দেখব। ভাষা আন্দোলনের পরে হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ নামে পরিচিত 6 দফা কর্মসূচি, যেটা হচ্ছে 1966 সালে গৃহীত হয়েছিল। এরপর হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, আরও আগের দিকে যদি আসি সামরিক শাসন জারি করা হয়েছিল। এরপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা হচ্ছে আমরা নির্বাচিত হওয়ার পরেও আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে নাই। এরপর ফাইনালি আমাদের যে হচ্ছে মুক্তিযুদ্ধটা বা সশস্ত্র প্রতিরোধ, মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুজিবনগর সরকার থেকে শুরু করে যত গুরুত্বপূর্ণ ঘটনা আছে এটা নিয়ে আলোচনা করব, তবে এমসিকিউ এর মাধ্যমে। এটা তোমাদের পড়া থাকলো, সবাই পড়ে নিবা। নেক্সট ক্লাস কবে হবে ভাইয়া? আচ্ছা, নেক্সট ক্লাসের অ্যানাউন্সমেন্ট পেজ থেকে দিয়ে দিব এবং আমি রিলসও দিয়ে দিব, সমস্যা নাই। আমি তোমাদের পেজ থেকে হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। নেক্সট ক্লাসের অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। তবে নেক্সট ক্লাস হবে তোমার আজকে পরবর্তী তোমার হচ্ছে রবিবার এবং সোমবার হবে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে 2 দিন হবে, পরবর্তী রবিবার এবং সোমবার। রবি এবং সোমবার এই 2 দিন হবে নেক্সট ক্লাস। অ্যান্ড তোমাদের সবার হোমওয়ার্ক থাকলো 47 থেকে 71 যে ঘটনা আছে এটা হচ্ছে পড়ে রাখবা সবাই। সো আজকের মতো তোমাদের ক্লাস শেষ, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা এবং শেষ মুহূর্তে সর্বোচ্চ পড়াশোনা করে এইচএসসিতে ভালো একটা রেজাল্ট নিশ্চিত করবা, এটাই তোমাদের কাছ থেকে প্রত্যাশা। আসসালামু আলাইকুম। পরবর্তী রবি এবং সোমবার হবে নেক্সট ক্লাস।